বলার কিছু নেই। এই বাংলায় সকাল হলেই খুনের সংবাদ পড়তে হবে, এটা মানুষ অভ্যাস করে ফেলেছে। আমি আজকেও পুলিশের অফিসারদের সঙ্গে বড় বড় কথা বললাম, তাদেরকে বললাম যে দিল্লিতে নির্ভয়া কাণ্ডের পর পুলিশ ব্যবস্থায় সংস্কারের জন্য কমিশন গঠিত হয়েছিল, আপনারা জানেন। কমিশন গঠিত হয়েছিল, সেই কমিশন গঠিত হওয়ার পর বহু প্রস্তাব দেওয়া হয়েছিল। তার মধ্যে নির্ভয়া কাণ্ডের পর ইমার্জেন্সি রেসপন্সের জন্য তুরন্ত পুলিশের পক্ষ থেকে অ্যাকশন নেওয়ার জন্য ডেডিকেটেড নাম্বার দেওয়া হয়েছে, ডায়াল নাম্বার ডেডিকেটেড। সেইখানে ডায়াল করলে পুলিশ সঙ্গে সঙ্গে ছুটে আসবে। কই বাংলায় কোথাও আছে? মুর্শিদাবাদে আছে? যদি থাকতো তাহলে এই যে ঘটনাটা ঘটলো বড়পুর শহরে এবং অন্যান্য জায়গায় যা ঘটনা ঘটছে সেগুলো পুলিশ তুরন্ত অ্যাকশন নিতে পারত, বহু মানুষ বাঁচত, বাগটুয়ের গণহত্যা হতো না, এই বড়পুর শহরে নারী হত্যা হতো না, আর হাঁসখালিতেও হত্যা হতো না নাবালিকা। অথচ ব্যবস্থা কিন্তু আছে। ইমার্জেন্সি রেসপন্স করার জন্য কমিশনের রেকমেন্ডেশন পশ্চিমবঙ্গ চালু হলো না, অথচ নাকি আমরা এগিয়ে চলেছি। যে কেউ যে কোনো বাড়ি ভাড়া নিতে পারে, কোনো অসুবিধা নেই। অথচ নিয়ম আছে, বাড়ি ভাড়া দেওয়ার সময় তার আধার কার্ড, আইডেন্টিটি সব চেক করে পুলিশকে জানিয়ে ভাড়া দিতে হবে। চালু আছে আমাদের রাজ্যে। এগুলো কিন্তু সাধারণ কতগুলো চেকস অ্যান্ড ব্যালেন্স, সাধারণ কতগুলো বিষয় যেগুলো হলে কিছুটা রক্ষা করা যায়। আপনারা জানেন দিল্লির নির্ভয়া কাণ্ডের পর ভারতবর্ষের মহিলাদের জন্য সুরক্ষা দিতে গিয়ে কত রকমের আইন ভারতবর্ষের পার্লামেন্টে সংশোধিত হয়েছে। সেই আইন মোতাবেক কোনো মহিলার কোনো বিপদ যাতে না হয় তার জন্য অ্যাপ চালু করা হয়েছে, হিম্মত অ্যাপ। সেই কমিশনের রেকমেন্ডেশন, কমিশনের সুপারিশ অনুযায়ী কোনো মহিলা বিপদে পড়লে হিম্মত অ্যাপে একটা টোকা মারবে, সঙ্গে সঙ্গে পুলিশ যেখানটাও ছুটে আসবে। সে পুলিশ কাঁদিল হতে পারে, বড়পুর হতে পারে, কোনো তার এলাকার ভাগাভাগি থাকবে না। কোথায় পশ্চিমবঙ্গে চালু হয়েছে এগুলো? না। আমি পশ্চিমবঙ্গের পুলিশ অফিসারের সঙ্গে কথা বললাম আজকে, বলছি এগুলো হওয়া দরকার না। হওয়া দরকার তো করুন আপনারা। ইমার্জেন্সি রেসপন্স মেকানিজম যদি না থাকে তাহলে প্রশাসন কেন? প্রশাসনে যদি কাজ হয় শুধু দেখব আর একটা করে ব্যাখ্যা দেব, পার্টিকে জিজ্ঞেস করব, পার্টির মতামত নেব, দিয়ে একটা করে ব্যাখ্যা দিয়ে দেবো সংবাদ মাধ্যমকে, আমার ডিউটি শেষ, তাহলে তো কিছু করার নেই। দুর্ভাগ্য, পশ্চিমবঙ্গ সরকারের বর্ষপূর্তি, সে বর্ষপূর্তি পালন করতে এসডিও সামিল, ডিএম সামিল, এসপি সামিল, ওসি সামিল, লেবাম। এটা সরকারি প্রকল্পের বর্ষপূর্তি। আপনাদের বর্ষপূর্তি কি বলুন? পশ্চিমবঙ্গের পুলিশ আর কোথায় কোথায় যাবে? সরাসরি তৃণমূলের নেতার নাম লিখে দিন একদম, যে আমি ওসি নয়, আমি ওসি কাম তৃণমূলের নেতা, আমার অফিসিয়াল দপ্তর এই, আমার দু রকমের কাজ। আমি ওসি কাম তৃণমূল নেতা, আমি এসপি কাম তৃণমূল নেতা, আমি ডিএম কাম তৃণমূল নেতা, লিখে দিলে ঝামেলা মিটে যাবে। আপনারা কেউ ডাক্তার টার্ন আইএস, আপনারা কেউ ইঞ্জিনিয়ার টার্ন আইপিএস, এটাও লিখে দিন। তৃণমূল টার্ন লিডার, টার্ন আইপিএস, টার্ন এসপি, টার্ন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তাহলে গল্প শেষ। আমাদের কোনো দ্বিধা থাকবে না। আমরা মাঝে মাঝে বিভ্রান্ত হচ্ছি আপনাদের এই বিচারটার জন্য। বলুন যে একটা জেলার এসপি, ডিএম, এসডিও, বিডিও, তারা কি বর্ষপূর্তি অনুষ্ঠান করবে? তার রাজনৈতিক অনুষ্ঠান। বলুন, আপনি বলছেন মুখ্যমন্ত্রী যে পশ্চিমবঙ্গে এত উন্নতি করেছি আমি, যে কেউ আমাকে মোকাবেলা করতে পারে, ফেস মি বলেছেন যে আমার মোকাবেলা করুন। আমি অধীর চৌধুরী মোকাবেলা করতে রাজি, সুযোগ দিন আপনি আমাকে। আপনার সঙ্গে সামনাসামনি বসে পশ্চিমবঙ্গের 12টা বাজিয়েছেন, তা প্রমাণ করার জন্য আমি মুখোমুখি হতে চাই। যদি আমি প্রমাণ করতে না পারি 12টা বাজিয়েছেন, রাজনীতি করার জন্য যান। শুধু লক্ষ্মীর ভাণ্ডার শেষ কথা নয় জীবনে, এই পশ্চিমবঙ্গ থেকে নারী পাচার চলছে, এই পশ্চিমবঙ্গ থেকে নারী পাচার চলছে। এই পশ্চিমবঙ্গ আজ ভারতবর্ষের জাল টাকার নোটের সরবরাহকারী রাজ্য।
এই পশ্চিমবঙ্গে সব থেকে বেশি রাজনৈতিক হত্যা হচ্ছে। বর্ষপূর্তিতে বাংলার দিদি যদি এটা বলতেন যে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, গত পৌরসভা নির্বাচনে বাংলার মানুষকে তৃণমূল ভোট দিতে দেয়নি, আগামী দিনে এটা হবে না, ভালো লাগবে। এটাকে বলে দোষ স্বীকার করা। সবাই দেখেছে, টিভি দেখেছে, মিডিয়া দেখেছে, আপনি নিজেও জানেন। আপনার কাছে আমরা দরবার করেছি, দরখাস্ত করেছি, ভোটটা করতে দিন, ভোটটা করতে দিন। আপনার দলের লোক ভোট করতে দিল না, মানুষকে ভোটে অংশগ্রহণ করতে দেওয়া হলো না, অত্যাচার হলো, বুথের মধ্যে মার ধর করে সব কেড়ে নিলেন। গত পঞ্চায়েত তাই করেছিলেন। উন্নয়নের প্রথম শর্ত গণতন্ত্র, সেই গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছেন। আজ আপনি বলছেন আমাদেরকে ক্ষমা করবেন, ভুল হলে মাফ করবেন, আর ভুল হবে না। এই কথা আপনি বারবার যখন বিপদে পড়েন তখন এই কথা বলেন। কখনো একবার বলেছিলেন আমি আপনাদের বাড়ির বাসন মেজে দিব, আমাকে ভুল বুঝবেন না। তারপরেও মানুষ বাসন না মেজেও আপনাকে ভোট দিয়েছিল। আপনাকে বাসন মাজতে হবে না, বাসন মাজার জন্য বড় পশ্চিমবঙ্গের মানুষ আপনাকে দায়িত্ব দেয়নি। কিন্তু আপনি বলছেন ভুল হলে ক্ষমা করো। প্রথম তো আপনার ক্ষমা চাওয়া উচিত, কারণ আপনি মুখ্যমন্ত্রী, আপনার কাছে হাজারটা দরখাস্ত করেছি আমরা বিরোধীরা, কিন্তু আপনি বাংলায় পৌরসভার ভোট মানুষকে করতে দেননি, অধিকার আপনি কেড়ে নিয়েছেন। পৌরসভার ভোট তামাশা হয়েছে, আপনি অস্বীকার করতে পারেন দিদি ভাই? গত পঞ্চায়েত ভোট তামাশা হয়েছে, 34% মানুষ ভোট দিতে পারেনি, 20,000 আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। বাকি যেখানে যেখানে বিরোধীরা ছিল মেরে কেড়ে নিয়েছেন। অস্বীকার করতে পারেন দিদি ভাই? যদি আপনি বলতেন যে আমার ভুল হয়েছে, আগামী দিনে আর পৌরসভায় অন্যায় হবে না, আর পঞ্চায়েত ভোটে অন্যায় হবে না, বাংলার মানুষ আপনাকে ধন্যবাদ জানায়। আমি তো আপনাদের এই দপ্তরে বসে বলেছিলাম অমিত শাহ কেন আসছে, আপনারা জিজ্ঞেস করেছিলেন। আমি বলেছিলাম যদি অমিত শাহ পশ্চিমবঙ্গে এসে সিএএ আর এনআরসির কথা না বলে তাহলে আমি কানটা কেটে ফেলে দেবো বলেছিলাম আপনাদেরকে, অন রেকর্ড বলেছিলাম। তাহলে বুঝতে পারছেন যে আমাদের যা পূর্বানুমান সেটা সঠিক। এবার সিএএ আইন হয়ে গেছে ভারতবর্ষের পার্লামেন্টে, তাদের ক্ষমতা ছিল, তাদের সংখ্যাগরিষ্ঠতা ছিল, তারা সেই আইন পাস করে দিয়েছে। সেই আইন পাস করার সময় আমাদের বাংলার বিপ্লবীরা যারা আজকে পশ্চিমবঙ্গে ক্ষমতা দখল করে বসেছে তারা কিন্তু ভোটদানে তাদের সংখ্যা কমিয়ে দিয়েছে, সেটাও রেকর্ডে রাখবেন। তাদের 8টা এমপি ভোটদানে থাকলো না, ঠিক আছে? আজকে যারা এখানে বড় বড় কথা বলছে তাদের অতীতটা একটু দেখবেন আপনারা। এবার আমাদের প্রশ্ন, এই সিএএ এটা নিয়ে বাংলায় রাজনৈতিক কারণে সাম্প্রদায়িক বিভাজনের ব্যবস্থা করা হবে। সাম্প্রদায়িক বিভাজন বিজেপি পার্টির সব থেকে বড় হাতিয়ার। 370 আর সিএএ অর্থাৎ নাগরিক আইন সব থেকে বড় সাম্প্রদায়িক বিভাজনের হাতিয়ার। আমি প্রশ্ন করতে চাই একটা অমিত শাহকে, যে ভারতবর্ষে 18টা রাজ্য তোমাদের দখলে, আরও 6টা রাজ্যে তোমরা সরকারকে সমর্থন করছো সেখানকার, তো আজ পর্যন্ত ভারতবর্ষের 18টা স্টেটে কেন এনআরসি চালু করতে পারোনি? 2 থেকে আড়াই বছর আগে আইন তৈরি হয়ে গেছে, নাগরিক আইন, কোথায় প্রয়োগ হয়েছে, কেন প্রয়োগ হয়নি? ভারতবর্ষের মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, বিভ্রান্ত করে বোঝানো হচ্ছে ভাই হিন্দু তোমরা চিন্তা করো তোমাদের জন্য নাগরিক আইন। ভারতবর্ষে যারা নাগরিক তাদের জন্য নতুন করে নাগরিক আইন আনার মানেটা কি? আজকে যে সমস্ত, আমি উদাহরণ দিয়ে বলছি, মনে করো কোনো হিন্দু বাংলাদেশে এসছে, তাদের নাগরিকত্ব দরকার, অনেক বছর এখানটায় আছে, তাদের জন্য এই সরকার বলছে আমরা নাগরিকত্ব দেব। নাগরিকত্ব দেওয়া মানে তাদেরকে আবার রিফিউজি হতে হবে, রিফিউজি হয়ে নাগরিকত্বের দাবি করতে হবে। ভারতবর্ষের নাগরিক তো এমনি হয়ে আছে, তারা ভোট দিচ্ছে, আধার কার্ড আছে, রেশন নিচ্ছে, সবাই তো নাগরিক। কিন্তু এখানে একটা হাওয়া তৈরি করা হচ্ছে যে নাগরিক আইন এনে, এনআরসি এনে আমরা বিদেশি অনুপ্রবেশকারীদের সব তাড়িয়ে ছাড়ব। তাই যদি হয় তাহলে বিজেপির শাসিত 18টা রাজ্যে এনআরসি চালু হয় না কেন? কারণ এটা শুধু রাজনৈতিক হাতিয়ার, সাম্প্রদায়িক বিভাজনের হাতিয়ার। ভারতবর্ষের সংবিধান কখনো বলেনি ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়া যাবে। জোর করে যদি তারা মনে করে যে তাদের সংখ্যাগরিষ্ঠতা তাই তারা আইন পাস করাবে, এই আইন ভারতবর্ষের সুপ্রিম কোর্টে পাস হবে না। সেটা ওরা জানে বলেই 2 বছর ধরে আইন তৈরি করে ফেলে রেখে দিয়েছে। আইনটা যদি কার্যকর করতে যাওয়া হয় তাহলে তারা জানে সেটা ব্যর্থ হবে। এখন কি বলছে, কোভিডের জন্য আইনটা চালু হচ্ছে না, কোভিডের জন্য সব হচ্ছে,
কোভিডের কারণে সব হচ্ছে, খালি আইনটা চালু হচ্ছে না। এটা আরেকটা ধোঁকা। যারা নাগরিক আইনে রাজনীতি করে তাদেরকে সান্ত্বনা দিচ্ছে, দেখো কোভিডের কারণে আইনটা পাস করা হচ্ছে না। কোভিডের সময় সব কিছু হয়েছে, কিন্তু নাগরিক আইন পাস করা যাবে না। এটা আরেকটা ধোঁকা। ওদের ধোঁকার মধ্যে থাকবেন না। যারা এখানে বসবাস করেন সবাই নাগরিক। ভারতবর্ষের নাগরিক আইন আছে, সেই নাগরিক আইন আমি মনে করলেই পাল্টাতে পারবো না। ওরা বলছে যে নাগরিকরা বাইরে থেকে যারা আসছে তাদেরকে আমরা নাগরিকত্ব দেব, মুসলমানদের বাদ দিয়ে। ভালো কথা। তো বাইরে থেকে কতজন নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করেছে আপনার কাছে বলুন? কতজন আবেদন করেছে? আমি পার্লামেন্টের বক্তব্য রাখতে গিয়ে বুঝিয়ে দিয়েছিলাম যে আপনারা যে বলছেন লক্ষ লক্ষ নাগরিক তাদেরকে আসার জন্য তারা বসে আছে, ব্যাপারটা তা নয়। ব্যাপারটা কয়েক হাজার দরখাস্ত আছে। কয়েক হাজার দরখাস্তের জন্য এমন একটা বাতাবরণ তৈরি করা হচ্ছে যেন ভারতবর্ষে সব গেল গেল রক্ত হয়েছে। আজকে সেই নাগরিকগুলো কোথায় পাঠাবেন আপনি? নাগরিক আইন দেবেন না, কোথায় পাঠাবেন? এনআরসিতে আপনি বাদ দেবেন কাউকে, কোথায় পাঠাবেন? আসামের উদাহরণ দেখুন। আসামে কি হলো? আসামে লক্ষ লক্ষ মানুষ আজ দিশাহীন হয়ে গেল এই এনআরসি চালু করতে গিয়ে। আর কিন্তু আসামের নেতারা এনআরসির কথা বলছে না, কারণ আসামে এনআরসির কারণে যে রাজনীতি করার চেষ্টা করা হয়েছিল হিন্দুদেরকে আমরা রক্ষা করব, সে হিন্দুরা রক্ষা পায়নি। এনআরসির তালিকাটা দেখুন, এনআরসিতে কারা বাদ যাবে তার তালিকা দেখুন। সেখানে 13 থেকে 14 লাখ হিন্দুর নাম বাদ যাচ্ছে যদি হিসাব করা যায়। বিজেপি দেখেছে বাজার খারাপ, থেমে গেছে। সব মানুষের যে অন রেকর্ড এগুলো আছে, কিন্তু এগুলো বলতে হবে, কারণ সাম্প্রদায়িক রাজনীতি করতে হবে। এই জন্যেই আমরা ভারতবর্ষের মানুষকে, বাংলার মানুষকে আবার বলতে চাই, কোনো পক্ষের কথাতেই আপনারা গুরুত্ব দেবেন না। কেউ বলবে এনআরসি আনবো, কেউ বলবে সিএ আনবো, কেউ বলবে সিএ টাকাবো, এনআরসি টাকাবো। সিএএ নাগরিক আইন, এটা কেন্দ্রের আইন। ভারতবর্ষের বিভিন্ন রাজ্য আগেই খারিজ করেছে। পাঞ্জাব কংগ্রেস সরকার খারিজ করেছে, রাজস্থান কংগ্রেস সরকার খারিজ করেছে, ছত্তিশগড় কংগ্রেস সরকার খারিজ করেছে। তারপরেও যদি কেন্দ্র মনে করে সিএএ তারা আনতে পারে, কারণ এটা একটা কেন্দ্রীয় আইন। তো ক্ষমতা হয়েছে আজ পর্যন্ত কেন্দ্রীয় আইন চালু করা। কোথায় করবো ওরা জানে। পুরো বিষয়টাই একটা ভিত্তিহীন গল্প। এখানে একটা গল্প ফাঁদা হয়, আমরা হিন্দুদেরকে রক্ষা করার জন্য সরকার করেছি। সব বাজে কথা, মিথ্যা কথা। ভারতবর্ষের যেই সরকার থাকুক না কেন, সংবিধানকে অগ্রাহ্য করে ভারতবর্ষের কোনো সরকার কোনো আইন করতে পারে না। সংবিধানের যে মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকারকে কেউ কেড়ে নিতে পারে না। আর সেই মৌলিক অধিকারের মধ্যে আমার আপনার এদেশের নাগরিক হওয়ার অধিকার আছে। তার জন্য 55 সালের নাগরিক আইন তৈরি হয়েছে। আমি মনে করলে তা পাল্টাতে পারে না বলে আজকের বিজেপি পার্টি 2-2.5 বছর আগে নাগরিক আইন পাশ করালেও আজও বলছে কোভিডের কারণে আমরা আটকে গেলাম। কোভিড তো শেষ হয়ে গেছে অনেকদিন আগে। মোদি বলছে পৃথিবীর লোককে, ভারতবর্ষ থেকে কোভিডকে আমি মুক্ত করে দিলাম, মোদি বলছে। আর তার গৃহমন্ত্রী বলছে কোভিডের কারণে আটকে গেলাম। এই ধোঁকার রাজনীতিতে কেউ করবেন না, না হিন্দু, না মুসলমান, না সাধারণ মানুষ, কেউ এই ধোঁকার রাজনীতিতে আপনাকে ফাঁসবেন না। এটাই আমার সরকারের ব্যর্থতা আর কি হতে পারে। সবাই জানে গরমকাল পড়া মানে বিদ্যুতের চাহিদা বাড়বে। সবাই জানে যে সারা ভারতবর্ষ জুড়ে তাপদাহ চলছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস একই কথা বলছে। স্বাভাবিকভাবেই তাপদাহ বাড়া মানে বিদ্যুতের দাবি, বিদ্যুতের চাহিদা বাড়বে। তার জন্য অনুমান করে সরকারের পক্ষ থেকে সেই সমস্ত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে যাতে কয়লা সরবরাহ অটুট থাকে তার জন্য পরিকল্পনা নেওয়া উচিত। এটা খুব স্বাভাবিক কতগুলো পরিকল্পনার প্রশ্ন। কিন্তু আজকে বিজেপি সরকার, বিজেপি আজকের প্রধানমন্ত্রী সারা বিশ্বকে উনি জ্ঞান দিয়ে বেড়াচ্ছেন কী করতে হবে না করতে হবে। উনি সারা বিশ্বকে জ্ঞান দিয়ে বেড়াচ্ছেন, কিন্তু নিজের দেশে আজ কয়লার অভাবে যে থার্মাল পাওয়ার জেনারেশন যেগুলো কেন্দ্র আছে, যেখানে তাপবিদ্যুৎ কেন্দ্র যাকে বলি আমরা, সেখানটায় আজ বিদ্যুতের সংকট, কয়লার ভাণ্ডার শেষ। সেই কারণে আজকে সাধারণ মানুষের যাতায়াতের যে ট্রেন, সেই ট্রেন
তাকে ব্যবহার করতে হচ্ছে কয়লা পরিবহনের জন্য। সেই ট্রেনে যাতায়াত বন্ধ করে দিয়ে সেখান দিয়ে কয়লার মালগাড়ি চলবে, কয়লার রেক চলবে কেন? অর্থাৎ এটা একটা পরিকল্পনার অভাব। ঠিক একই পরিকল্পনার অভাব ঘটেছিল কোভিডের সময় অক্সিজেন সরবরাহ নিয়ে। আপনাদের মনে আছে সেই সময় সারা ভারতবর্ষে অক্সিজেন সরবরাহ, পিপি কিট, সাধারণ কতগুলো প্রয়োজন যেগুলো মানুষের। তারপর এলো ভ্যাকসিন। সেই ভ্যাকসিন আমাদের দেশের মানুষকে না দিয়ে বিদেশকে দিয়ে দেওয়া হলো 6.5 কোটি ভ্যাকসিন। পরিণাম কি? আজকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে 67 লাখ মানুষের মৃত্যু হয়েছে কোভিডের কারণে। এর আগে ল্যান্ডসেট বলেছিল 40 লাখ মানুষের মৃত্যু হয়েছে কোভিডের কারণে। পার্লামেন্টে এই বিষয়গুলো আমরা বারবার বলার চেষ্টা করেছি, উত্থাপন করেছি, ফুৎকারে উড়িয়ে দেওয়া হয়েছে। আমরা নাকি বাজে কথা বলি, মানুষকে বিভ্রান্ত করি, এইসব। আর ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তারা বলছে 47 লক্ষ মানুষের মৃত্যু হয়েছে কোভিডের কারণে। সেই সময়ও সতর্কতার অভাবে মানুষের মৃত্যু। ঠিক একই রকম সতর্কতার অভাবে আজ ভারতবর্ষ জুড়ে বিদ্যুতের সংকট। এই প্রবল তাপদাহে তাই মানুষের ত্রাহি অবস্থা। সরকার এখন মানুষের যাতায়াতের পথ বন্ধ করে রেলের গাড়ি চালাচ্ছে। মানুষগুলো যাবে কোথায়? ভারতবর্ষের সরকার কত বড় ব্যর্থ, অদক্ষ, অকর্মণ্য সরকার, এটা তার জ্বলন্ত উদাহরণ। তাই মোদিজি দেশকে জ্ঞান না দিয়ে ভারতবর্ষের মানুষের জন্য যে সাধারণ যে সুযোগ সুবিধা সেইগুলো প্রদান করার জন্য তৎপর হন। দাদা, কালকে